কি রে শ্রেয়সী, তোর সৌরভের কথা মনে পড়ে না? তোরা কলেজে 3 বছর ধরে একসাথে ছিলিস, তারপর সৌরভ বিদেশে পড়াশোনা করতে চলে গেল আর তুই বড়লোক ছেলে দেখে বিয়ে করে নিলি। তারপর থেকে তুই সৌরভের কথা বললেই রেগে যাস কেন বলতো? আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, তাই তুই প্লিজ আমার পুরানো বয়ফ্রেন্ডের কথা তুলিস না। ও আমার এক্স। আমার এখন ঘর সংসার হয়েছে, শাশুড়ি মা, শ্বশুর মশাই, স্বামী, ননদ সবাই আছে, তাই এখন এসব কথা বলার কোনো মানে হয় না। তাছাড়া ও কোথায় আছে, কি করছে তা জেনে আমার কিছু যায় আসে না। তাই বললে হয় নাকি? এই তো 1 বছর আগে পর্যন্ত সৌরভ আমাকে ফোন করে তোর কথা জিজ্ঞাসা করত, কিন্তু তুই বারণ করেছিলি বলে আমি আর কিছু বলতাম না। তবে এখন শুনছি সৌরভ নাকি বিদেশ থেকে ফিরে এসেছে। তুই একবারও কি তোর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবি না? ইম্পসিবল, এসব কথা মনে করা পাপ। শোন, তোর সঙ্গে অনেকক্ষণ ধরে বসে গল্প করেছি, এখন আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ আমার ননদের বিয়ের কথা চলছে। আমার মিষ্টি ননদ নাকি প্রেম করেছে, তাই উনি ওনার বয়ফ্রেন্ড ছাড়া কাউকেই বিয়ে করবেন না। আজকে আমি দেবিকার বয়ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ডের বাবা মা আমাদের বাড়িতে আসবে। দেখ, তোর ননদকে দেখে শেখ, বয়ফ্রেন্ডকে ছাড়া কাউকেই বিয়ে করবে না। আর তুই তোর বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে ব্রেকআপ করে নিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিলি। যাই হোক, বাদ দে, আমার অনেক কাজ আছে, আমিও এলাম। এই বলে রিয়া এবং শ্রেয়সী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, কিন্তু শ্রেয়সীর কেমন যেন মন খারাপ করে, কারণ সে এখনো পর্যন্ত সৌরভকে ভুলতে পারেনি। কিন্তু যেহেতু শ্রেয়সী এখন সংসারী, তাই সে তার স্বামী, শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ সবাইকেই খুবই ভালোবাসে। কিছুক্ষণের মধ্যেই শ্রেয়সী বাড়িতে ফিরে যায়, কারণ আজকে তার ননদের বিয়ের পাকা কথা ঠিক হবে। শ্রেয়সী রান্নাঘরে গিয়ে গরম গরম সিঙ্গারা, কচুরি, আলুর দম, চিকেন পকোড়া, মাটন চাপ ইত্যাদি রান্না করে। অন্যদিকে দেবিকা খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। বৌদি, আমার না খুব টেনশন হচ্ছে, কারণ আজকে আমার বয়ফ্রেন্ড ওর পরিবারকে নিয়ে আমার বাড়িতে আসবে। বাবা মায়ের যদি সৌরভকে পছন্দ না হয় তখন কি হবে? আমি কিন্তু সৌরভকে খুব ভালোবাসি, তাই আমি ওকে ছাড়া কাউকেই বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে সাপোর্ট করো। দেবিকার মুখে সৌরভের নাম শুনে শ্রেয়সীর আকাশ পাতাল একেবারে এক হয়ে যায়। সে নিজের কানে কিছুতেই বিশ্বাস করতে পারে না। আজকে সকাল থেকে এত সৌরভের নামটা শুনছি কেন কি জানি। দেবিকার বয়ফ্রেন্ডের নামও সৌরভ? না না, আমি একটু বেশিই চিন্তা করছি। এই সৌরভ আর আমার এক্স বয়ফ্রেন্ড এক হতে পারে না, কারণ সৌরভ সবেমাত্র বিদেশ থেকে ফিরে এসেছে। আমি সব ভুলভাল আর চিন্তা করব না, দূর। বৌদি, কোথায় হারিয়ে গেলে? আমি এখানে টেনশন করছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? আরে তুমি চিন্তা করছো কেন? সবাই তোমার বয়ফ্রেন্ডকে খুব পছন্দ করবে, কারণ তুমি তো বললে তোমার বয়ফ্রেন্ড খুব ভালো টাকা রোজগার করে। তাছাড়া ছেলে ভালো হলে পছন্দ না হওয়ার তো কোনো কারণই নেই। আমি সবসময় তোমার সাথে আছি। এমন কথা শুনি দেবিকা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যে সৌরভ তার পরিবারকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। প্রায় 5 বছর পর সৌরভ এবং শ্রেয়সী মুখোমুখি হয়। তাদের দুজনের যে এভাবে দেখা হবে তারা স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু তারা সবার সামনে একে অপরের সাথে কথা বলতে পারে না, তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে। দেবিকার বাবা মা প্রিয়তোষ বাবু এবং কমলিকা দেবী, অন্যদিকে সৌরভের বাবা মা সুচিত্রা দেবী এবং উত্তম বাবু ছেলে মেয়ের বিয়ের কথা বলতে থাকে। সত্যি দেবিকা, বলতে হবে তোর পছন্দ আছে। সৌরভকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমরা বেশি দেরি করতে চাই না। কিছুদিনের মধ্যেই তোদের দুজনের বিয়ে দেব। হ্যাঁ, আমাদেরও দেবিকাকে খুব পছন্দ হয়েছে। দেবিকা খুব ভালো মেয়ে। সবাই মিলে এভাবে একদিকে গল্প করতে থাকে, কিন্তু অন্যদিকে সৌরভ এবং শ্রেয়সীর খুবই মন খারাপ করে। কিছুক্ষণ পর সবাই যখন খাওয়া দাওয়া করতে বসে, তখন দেবিকা সৌরভকে গরম গরম চা এবং মাটন চাপ পরিবেশন করে, যা দেখে শ্রেয়সী নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কি করছো দেবিকা? তোমার বর মাটন খেতে পছন্দ করে না, তুমি জানো না? সৌরভের মাটন খেলে অ্যালার্জি হয়, তাছাড়া ওর শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে আসতে পারে। তুমি ওকে মাটন চাপ দিও না। সৌরভকে শুধু চিকেন পকোড়া আর গরম গরম সিঙ্গারা দাও। শ্রেয়সী এই কথা বললেই তার পরিবারের সকলে একেবারে অবাক হয়ে যায়। বিশেষ করে দেবিকা একেবারে আকাশ থেকে পড়ে। কি অবস্থা বৌদি? একদিনও হয়নি সৌরভের সঙ্গে তোমার আলাপ হয়েছে, আর তুমি এখনই জেনে গেলে যে সৌরভ মাটন চাপ খেতে পছন্দ করে না, ওর মাটনে অ্যালার্জি আছে? এটা কি করে সম্ভব?
উফ দেবিকা, তুমি সবসময় কেন এত প্রশ্ন করো বলো তো? আসলে সবাই নিজের মতো চিকেন পকোড়া, সিঙ্গারা, মটন চপ খাচ্ছে, কিন্তু আমি মটন চপ খেতে চাইছিলাম না, তাই হয়তো বৌদি এই কথা বলছে। আর আমাদের বিয়ের মেনু এটাই ঠিক হয়েছে, আর ওই বিয়েতে আমরা মাছ মাটন রাখিনি, তাই উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, আর কিছুই না। সৌরভ এভাবেই শ্রেয়সীকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে গেলে সৌরভ এবং তার বাবা মা যখন হোটেলে ফিরে যেতে চায়, তখন প্রিয়তোষ বাবু এবং কমলিকা দেবী তাদেরকে হোটেলে থাকতে দেয় না, কারণ কিছুদিন পরেই যেহেতু দেবিকা এবং সৌরভের বিয়ে, অর্থাৎ খুব তাড়াতাড়ি তারা একে অপরের আত্মীয় হয়ে উঠবে। তাই সৌরভ তার বাবা মাকে নিয়ে দেবিকার বাড়িতেই থেকে যাবে বলে ঠিক করে, কিন্তু সেটা জানার পর শ্রেয়সীর আরো মন খারাপ করে। সেই দিন রাত্রিবেলা শ্রেয়সী যখন মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে থাকে, তখন সৌরভ সেখানে গিয়ে বলে, তুমি কি ভেবেছিলে শ্রেয়সী, তুমি আমাকে ধোকা দিয়ে পালিয়ে যাবে আর তোমার সাথে আমার জীবনে দেখা হবে না? 5 বছর পর ঠিক তোমার সাথে দেখা হলো, কিন্তু এইভাবে যে দেখাবে তো বুঝতে পারিনি। তুমি কোনোদিনও ভাবতে পেরেছিলে তোমার এক্স বয়ফ্রেন্ড তোমার ননদের বড় হবে? সৌরভ, এখন কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তুমি আমার পিছন পিছন ছাদে এসেছো কেন? আমাদের যদি কেউ একসাথে দেখে নেয় তাহলে কিন্তু অঘটন ঘটে যাবে। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার হয়েছে, তাই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর তুমি আমার ননদের সঙ্গে কেন সম্পর্ক তৈরি করেছো? ও আমাকে শাস্তি দেবে বলে, তাই তো? তোমাকে শাস্তি দিয়ে আমার কোনো লাভ নেই। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম, আর বিদেশে মন খারাপ করে থাকতাম। আর সেই সময় হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় তোমার ননদের সাথে আমার বন্ধুত্ব হয়, তারপর আমাদের সম্পর্ক গড়ে ওঠে। আর তোমার ননদ তোমার থেকে অনেক ভালো, বুঝেছো? সৌরভ এবং শ্রেয়সী ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলে। ঠিক তখনই দেবিকা সেখানে চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে দেবিকার মনে মনে খুবই সন্দেহ হয়, তাই সে বাড়ি বাড়ি তাদের দুজনকে প্রশ্ন করতে শুরু করে। আসলে তোমার বৌদি রাত্রেবেলা জেগে থাকা অভ্যাস, তাই মনে হয় ছাদে হাঁটতে এসেছে। আর তুমি তো ভালো করেই জানো বিদেশে এই সময় দিন, এখন আমি কাজ করতে অভ্যস্ত, সুতরাং এই দেশে আসার পর আমার ঘুমের সময়টা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আর কিছুই না। তুমি তো দেখছি বেশ ভালো মতোই জানো যে আমার বৌদি রাত্রিবেলা ঘুমাতে পারে না, ছাদে হাওয়া খেতে আসে। তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো যে দুজনে দুজনের বিষয়ে এত ভালো করে জানো? না না, একে অপরকে চেনার তো কোনো প্রশ্নই আসে না। তুমি কেন সবসময় এসব কথা বলো দেবিকা? এখনকার দিনের কোনো ছেলে মেয়ে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমায় না, তাই হয়তো সৌরভ এমন কথা বলেছে, আর কিছুই নয়। আমি আসছি। এই বলে শ্রেয়সী তাড়াতাড়ি ছাদ থেকে নেমে পড়ে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু সৌরভ এবং শ্রেয়সী প্রায় বেশিরভাগ সময় একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ দুজনেই দুজনকে এখনো ভুলতে পারেনি। দেখতে দেখতে বিয়ের গায়ে হলুদ মেহেন্দির অনুষ্ঠান এগিয়ে আসে। সবাই মিলে মেহেন্দির অনুষ্ঠানে অনেক নাচানাচি করে, গান গায়। আইবুড়ো ভাতের দিন শ্রেয়সী তার ননদ এবং সৌরভের জন্য বেশ ভালো মন্দ খাবার রান্না করে। তারা একসাথে বসে খাওয়া দাওয়া করে। সৌরভের সেই খাবারগুলো খেয়ে খুবই ভালো লাগে। সত্যি রান্নাগুলো খেয়ে খুব ভালো লাগলো। সেই কলেজের সময়কার কথা মনে পড়ে গেল। আমি ঠিক এইরকমই কম নুন দিয়ে বেশি ঝাল দিয়ে খাবার খেতে পছন্দ করি। দেবিকা, তোমার বৌদি একদম আমার মন পছন্দের মতো রান্না করেছে। হ্যাঁ, তাই তো দেখছি, কারণ আমার বরকে আমি যতটা না চিনি, আমার বৌদি তার থেকে বেশি চেনে। দেবিকা এভাবে সৌরভ এবং শ্রেয়সীকে সবসময় সন্দেহ করতে থাকে, কিন্তু তার হাতে কোনো প্রমাণ নেই, তাই সে কিছু করতেও পারে না। সমস্ত অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে গেলে দুই পরিবার একসাথে ড্রয়িং রুমে বসে অনুষ্ঠানের ফটো দেখতে শুরু করে। তখন দেবিকা তার সাথে সৌরভের বিভিন্ন রকম ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে দেয়। সৌরভও ফেসবুকে দেবিকার সাথে ফটো আপলোড করে। বৌদি, তুমি আমার প্রোফাইলের সব ফটোগুলো দেখতে পাচ্ছ, কিন্তু সৌরভের প্রোফাইলের কোনো ফটো দেখতে পাবে না বলো, কারণ তুমি যেই ফটোগুলো আপলোড করেছো তাতে শুধু আমাকে ট্যাগ করেছো, সৌরভকে তো ট্যাগ করোনি। তোমার ফোনটা আমাকে দাও দেখি। আরে বাবা, ঠিক আছে, তোমাকে ট্যাগ করা হলেই যথেষ্ট, ওকে ট্যাগ করার দরকার নেই। দেবিকা কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না। সে বৌদির হাত থেকে ফোন কেড়ে নেয়। দেবিকা যখন শ্রেয়সীর ফেসবুক খুলে সৌরভের নাম সার্চ করে, তখন সবার আগেই সৌরভের নামটা চলে আসে। এমনকি শ্রেয়সী যে সৌরভের নাম সার্চ করে তাকে স্টক করে, সেটাও দেবিকা বুঝতে পেরে যায়, যা দেখে দেবিকার মনে সন্দেহ আরো গভীরভাবে দানা বাঁধে। তুমি তো দেখছি তোমার ফোন আমার বরের নামে ভরিয়ে রেখেছো। তোমার ফেসবুক খুলে কিছু সার্চ করলেই সবার প্রথমে সৌরভের নামই আসছে, কি ব্যাপার বলো তো? এই বলে দেবিকা সৌরভের ফোন নিয়ে নেয়। সে সৌরভের ফেসবুক প্রোফাইল খুলেও বুঝতে পারে সৌরভও বারবার শ্রেয়সীর প্রোফাইল সার্চ করে এবং তাকে স্টক করে। ওরে বাবারে বাবা, শুধু বৌদি না, তুমিও তো দেখছি আমার বৌদিকে সার্চ করেছো। দুজন দুজনকে ফেসবুকে এত স্টক করো কেন? কিন্তু তোমরা ফ্রেন্ড লিস্টে অ্যাড নেই, তাই তো? ভালোই।
দেবিকা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। কারোর পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করার অধিকার তোমার নেই। আমি কার নাম সার্চ করি, কাকে স্টক করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সৌরভ আমার ননদের বর হবে, তাই আমি ওকে সার্চ করতে পারবো না? দেখতে হবে না ছেলেটা কেমন? ও অন্যান্য মেয়ের সঙ্গে কোনো ফটো দিয়েছে কিনা আমি সেটা দেখার জন্যই সৌরভকে স্টক করেছি। সত্যি শ্রেয়সী, তোমার সন্দেহ আর গেল না। তুমি এখনো ভাবছো যে আমি অন্যান্য মেয়ের সাথে ফটো দেবো? সেই কলেজ লাইফে যখন আমরা একসাথে ছিলাম তখন তুমি আমাকে অন্যান্য মেয়েদের সাথে সন্দেহ করতে, আর এখনো তাই করছো। সত্যি কথা বলতে কি বলতো, আমি দেবিকাকে খুব ভালোবাসি, তাই আমার ওইসব স্বভাব নেই, বুঝেছো? সৌরভ ভুল করে মুখ ফুসকে এতগুলো কথা বলে ফেলে, যা শুনে দেবিকা এবং তার পরিবার একেবারে আকাশ থেকে পড়ে। এমনকি শ্রেয়সীর চোখেও জল চলে আসে, কারণ সৌরভ এবং শ্রেয়সীর পুরানো সম্পর্কের ব্যাপারে এখন প্রত্যেকেই খুব ভালো মতো জেনে যায়। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, তোমরা একে অপরকে আগে থেকেই চেনো আর দুজনে দুজনের সাথে প্রেম করো। সৌরভ, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এখন আমি ভালো করেই বুঝতে পারছি তুমি ইচ্ছা করে আমার সঙ্গে প্রেমের নাটক করেছো, যাতে আমার বৌদির সঙ্গে তোমার আবার দেখা হয় আর তোমাদের পুরানো প্রেম জেগে ওঠে, তাই তো? প্লিজ তুমি আমাদেরকে ভুল বুঝো না, তুমি আমাকে বিষয়টি এক্সপ্লেন করতে দাও, দেখবে তোমার সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে। কেউ কোনো কথা শুনতে চায় না। সবাই মিলে শ্রেয়সী এবং সৌরভকে ভীষণই বকাবকি করতে শুরু করে। এমন সময় শ্রেয়সী সত্যি কথা চেপে রাখতে পারে না, সে সবাইকে সত্যি কথা বলতে শুরু করে। আজ থেকে 5 বছর আগে সৌরভ এবং শ্রেয়সী ঠিক করে কলেজ পাশ করার পর তারা একে অপরকে বিয়ে করবে, কিন্তু সৌরভ জীবনে তখনও প্রতিষ্ঠিত হতে পারেনি। সে বিদেশে গিয়ে পড়াশোনা করবে বলে ঠিক করে। এরই মধ্যে হঠাৎ করে শ্রেয়সীর বাবার খুবই শরীর খারাপ করে, তাই তার বাড়ি থেকে বিয়ের কথা বললে শ্রেয়সী আর না করতে পারে না। অন্যদিকে সৌরভও বিদেশে পড়াশোনা করতে চলে যায়, তাই শ্রেয়সী সৌরভকে কিছু না জানিয়েই রাতুলকে বিয়ে করে। আর সৌরভ যখন শ্রেয়সীর বিয়ের কথা জানতে পারে তখন সে একেবারে ভেঙে পড়ে। এমনকি শ্রেয়সী বিয়ের পর তার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখে না। বিশ্বাস করো দেবিকা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বা শ্রেয়সী চাই না যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক। ও ওর মতো জীবনে এগিয়ে গেছে আর আমি আমার মতো, কিন্তু তবু আমরা যেহেতু একে অপরকে চিনি তাই কথায় কথায় দুজনের প্রতি একটু কেয়ার করে ফেলি। তুমি প্লিজ কিছু মনে করো না। সবার সামনে সব ঘটনা পরিষ্কার হয়ে গেলে কেউ আর কিছু বলতে পারে না। সৌরভ এবং দেবিকার ধুমধাম করে বিয়ে হয়। তবে বিয়ের পর সৌরভ আর এই দেশে থাকতে চায় না, সে দেবিকাকে নিয়ে বিদেশে চলে যায়। এদিকে শ্রেয়সী রাতুলের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। কাকুলি দেবীর স্বামী ছিল না, সে তার 4 ছেলে রমেশ, রাহুল, মোহিত এবং বিকাশের সঙ্গে বাস করত। কাকুলি দেবীর বয়স হয়ে যাওয়ায় সে বাড়ির কাজকর্ম ঠিকঠাক ভাবে করতে পারত না। তার 4 ছেলে বিবাহ উপযোগী হওয়া সত্ত্বেও বিয়ে করতে চাইতো না। কাকুলি দেবী তার ছেলেদের অনেক বোঝানোর পর বিয়ে করার জন্য রাজি করে। অবশেষে কাকুলি দেবী তার পছন্দের 4 মেয়ের সঙ্গে তার ছেলেদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর 4 বৌমা একসঙ্গে মিলে সংসারের সব কাজ করত এবং তাদের শাশুড়ি মায়েরও খুব খেয়াল রাখত। কিন্তু কয়েক মাস পর একদিন, আমি সকালে রান্নাঘর পরিষ্কার করেছি আর গ্যাস ওভেনগুলো অনেক ভালো করেই পরিষ্কার করেছিলাম। এখন এসে দেখছি যে গ্যাসের উপর চা পড়ে আছে। শুধু গ্যাসের উপরই নয়, দেখ দেখ, স্ল্যাবের উপরে 1 বালতি চা কে ফেলেছে বল? দিদি, আমি তো একটু আগে রান্নাঘরে এসেছি, তখন সব ঠিক ছিল। আমি তো দুধ গরম করে রাহুলকে দিয়েছিলাম। আমি তো এখনো চা করিনি আর খাইও নি। আর আমিও এখনই রান্নাঘরে এলাম। এর আগে আমি একবারও রান্নাঘরে আসিনি, আমি তো উঠলাম এই মাত্র। দিদি, রান্নাঘর কোথায় পরিষ্কার ছিল বলো তো? স্ল্যাবের উপরে তো আটা পড়েছিল। আমি বরং আটাগুলো পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, আর তুমি বলছো পরিষ্কার ছিল। ও বুঝলাম, তার মানে তুই চা ফেলেছিস। আমি ঠিক বললাম তাই তো? আমি ইচ্ছা করে ফেলিনি, অল্প একটু চা ঢালতে গিয়ে পড়ে গেছে। শাশুড়ি মা চায়ের জন্য এত তাড়াহুড়ো করছিল, কি করব আমি বলো? একটুখানি চা পড়েই গেছে, তাতে কি রান্নাঘর ক্ষয়ে গেছে? একটু কাপড় দিয়ে মুছে দিলেই তো পারতে। শুধু শুধু এতটুকু একটা কথার জন্য বাড়ি মাথায় করছো কেন? কেন তুই নোংরা করবি আর আমি পরিষ্কার করব? নিজের কাজ নিজে করতে পারিস না তুই? এই বাড়িতে এমনও কি নিয়ম আছে? কালকে তো রূপা দিদি কেক বানিয়েছিল, রাশি রাশি বাসন নোংরা করে রেখেছিল। সব বাসন তো আমি ধুয়েছি। এ বাবা, কত মিথ্যা কথা বলিস রে তুই। আমি বাসন ধুয়েছিলাম, বুঝেছিস? ও আচ্ছা, এবার বুঝলাম। তাই আমি কালকে ভাবছিলাম যে মাইক্রো ওভেনটা এত নোংরা কি করে হলো। আরে মাইক্রো ওভেনটা আমি বিয়ের সময় বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তোমরা সবাই ব্যবহার করছো করো, কিন্তু তাই বলে এমন নোংরা করে ফেলে রাখবে?
আচ্ছা, যৌতুকের কথা উঠেছে যখন, তখন আমি আর চুপ করে থাকবো না। আমি বাপের বাড়ি থেকে ডবল ডোর ফ্রিজ যৌতুক হিসেবে নিয়ে এসেছি। দিন রাত সব সময় তো সবাই ঠান্ডা জল খাচ্ছে, কেউ কখনো ফ্রিজটা পরিষ্কার করেছে? সব সময় আমি করি। ও, আর তোমরা কি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা জুসারে জুস বানিয়ে খাও না? জুস বানিয়ে বানিয়ে তো জগগুলো কালো করে ফেলেছো। আমি কিছু বলেছি কখনো? আর আমি যে টাকা জমিয়ে জমিয়ে এই 4 ওভেনের গ্যাসটা কিনেছি, তুই তো প্রথম দিনেই একটা ওভেন খারাপ করে দিয়েছিস। তুই সব সময় সব জিনিসের ক্ষতি করিস। তুমি শুধু আমাকে বলো কেন সব সময়? আমি কি তোমার শত্রু নাকি? এভাবে 4 বৌমা সকাল সকাল নিজেদের মধ্যে ঝগড়া করা শুরু করে দেয়। কাকুলি দেবী তাদের চেঁচামেচির আওয়াজ পেয়ে রান্নাঘরে আসে। আরে কি করছো কি তোমরা? এভাবে ঝগড়া করছো কেন? পাড়ার লোকে শুনলে কি বলবে বলো তো? আমি কিছু করিনি, যা করার এরাই 3 জন করেছে। আচ্ছা বাবা, আবার শুরু করো না, বাদ দাও এবার। মান সম্মান সব শেষ করবে নাকি তোমরা? আচ্ছা, দুপুরের রান্নাটা চাপাও এবার। তোমাদের সকাল এখনো শেষ হয়নি নাকি? আমি সকালে রুটি তরকারি বানিয়েছি, এখন কি রান্না করবি তোরা বুঝে নে। আমি চললাম। এই বলে রেনু সেখান থেকে চলে যায়। কিন্তু কাকুলি দেবী সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ সে জানতো যে সে চলে গেলেই আবারও কে রান্না করবে এই নিয়ে তারা ঝামেলা শুরু করবে। 3 বৌমা একে অপরের মুখ দেখাদেখি করার পর মেজ বৌমা লিপি রান্না করা শুরু করে দেয়। এই দেখে রূপা ও পিঙ্কি খুশি হয়ে নিজের ঘরে চলে যায়। কাকুলি দেবীও হল রুমে গিয়ে বসে পড়ে। একদিন রেনু তার শাশুড়ি মায়ের কাছে এসে বলে, মা দেখুন না, আমি আপনার ছেলেকে বলে পনির আনিয়েছিলাম রাত্রিবেলা পনির আর পালং শাকের তরকারি বানাবো বলে, আর কে ফ্রিজ থেকে পনির বের করে খেয়ে নিয়েছে। এখন ওদের বললে কি ওরা স্বীকার করবে? দিদি, আমি জানি কে পনির নিয়েছে। পিঙ্কি পনির দিয়ে পকোড়া বানিয়ে খাচ্ছিল, আমি চেয়েছি তাও একটাও দিল না জানো। হ্যাঁ তো আমি কি করে জানবো ওটা রাতের জন্য রাখা হয়েছে? আমার খিদে পেয়েছিল বলে আমি পনির পকোড়া করে খেয়ে নিয়েছি। কেন? তুই কাউকে কিছু না জিজ্ঞাসা করে কেন খেয়ে নিবি? আমার পনির খাওয়ার ইচ্ছে হচ্ছিল বলে আমি আমার বরকে পনিরটা আনতে বললাম, আর তুই খেয়ে নিলি। আরে তোমার আমার আছে কি জন্য এখানে? কই, কালকে তো আমি ফ্রিজে 250 গ্রাম দই রেখেছিলাম। জানি না কে দই চেটে পুটে খেয়ে মাটির ভাঁড় ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখেছিল। কই, আমি কি এটা নিয়ে মাথা ব্যথা করেছি? কাউকে কিছু বলেছি? হ্যাঁ দিদি, তা ঠিক। এক সংসারে থাকতে গেলে একটু অমন তো হবেই। ছেড়ে দাও দিদি। না, ছাড়বো কেন? তোর দই কি আমি খেয়েছি নাকি? আমি কারোর জিনিসের দিকে নজর দিই না, বুঝেছিস? আমার কিছু খাওয়ার ইচ্ছে হলে আমি আমার বরকে বলি। আরে বাবা, থামো তোমরা এবার। সব সময় তোমরা এত ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা করো কেন? পাড়া পড়োশি সব সময় তোমাদের নিয়ে নিন্দা করছে। তোমাদেরকে নিয়ে কি যে করি। আচ্ছা, পনির নিয়ে সমস্যা তো আমি পনির এনে দিচ্ছি, দাঁড়াও। সবাই যাও এবার, নিজে নিজে ঘরে যাও। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। দিনের পর দিন 4 বৌমার মধ্যে একই রান্নাঘর নিয়ে ঝামেলা বেড়েই চলেছিল। একদিন কাকুলি দেবী বাধ্য হয়ে তার বৌমাদের বলে, তোমাদেরকে নিয়ে আমি আর পারছি না, সত্যি। আমি তোমাদের 4 জনকে আলাদা আলাদা রান্নাঘর বানিয়ে দেব। এটা শুনে 4 বৌমা খুব খুশি হয়। কি মা, সত্যি বলছেন? আমাদের 4 জনের জন্য আপনি 4টে আলাদা আলাদা রান্নাঘর তৈরি করবেন? হ্যাঁ, আমি একটা রাজমিস্ত্রিকে ডেকেছি, এখনই আসবে। ওই তো এসে গেছে। এই যে দেখুন, আমাদের বাড়ির ছাদের উপরে 2টো রান্নাঘর হবে, আর একটা রান্নাঘর বাড়ির উঠানে হবে। আর বড় বৌমা, এই রান্নাঘরটা তুমি নিয়ে নেবে। রাজমিস্ত্রি কাকুলি দেবীকে হিসাব খরচের সব কথা বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। 4 বৌমা আনন্দে একে অপরের সঙ্গে গল্পে মেতে ওঠে। এই যে, আমার কথা এখনো শেষ হয়নি। তোমাদের আমি আলাদা রান্নাঘর বানিয়ে দেব ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাদের 4 জনের রান্নাঘর নিয়ে ঝগড়া ঝামেলা দেখে দেখে আমি বিরক্ত হয়ে উঠেছি। তোমাদের আলাদা রান্নাঘর হয়ে যাওয়ার পর থেকে আমি চাই তোমরা আর কেউ একে অপরের সঙ্গে কথা বলবে না। সবাই নিজের নিজের আলাদা আলাদা রান্না খাওয়া করবে আর আলাদাই থাকবে, তাহলেই তোমাদের ঝামেলা বন্ধ হবে। ঠিক আছে মা, এমনিও এদের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, আমাদেরও ইচ্ছা নেই। নিজের মতো থাকবো, কে কি করলো আমার বয়েই গেল। আচ্ছা মা, আমরা তো 4 জন আলাদা রান্না খাওয়া করব, কিন্তু আপনার কি হবে তাহলে? আপনি কার কাছে খাবেন? কার কাছে আবার? যখন যার কাছে ইচ্ছে করবে তখন তার কাছেই খাবো। একদিন করে এক একজনের কাছে খাবো আমি। কিছুদিনের মধ্যেই সবার আলাদা আলাদা রান্নাঘর তৈরি হয়ে যায়। রান্নাঘর তৈরি হওয়ার পরও সব সমস্যার সমাধান হয়নি, কারণ
এখন চার বৌমা রান্নাঘরে জিনিসপত্র ভাগাভাগি নিয়ে ঝামেলা করা শুরু করেছিল। হাঁড়ি কড়াই এমনকি চামচ নিয়েও ঝামেলা চলছিল। কাকলি দেবী কোনো রকমে বকাবকি করে সবাইকে শান্ত করে। আমি বলেছি না তোমরা নিজেদের মধ্যে কোনো কথা বলবে না, মনে থাকে যেন এটা, আমি বারবার বলবো না। বেশ কয়েকদিন ভালোই ভালোই কাটছিল। একদিন, বৌমা আমার খাবারটা দাও, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল তো। মা আজকে আমার শরীরটা ভালো নেই, তাই আজকে আমি রান্না করিনি। আপনার ছেলেও আজকে বাড়িতে আসবে না, তাই শুধু শুধু আর একার জন্য রান্না করলাম না। আপনি ওদের কারোর কাছ থেকে খাবার নিয়ে খেয়ে নিন আজকের দিনটা। কাকুলি দেবী তার মেজো বৌমার ঘরে গিয়ে বলে, বৌমা তোমার রান্না হয়েছে, আমাকে দুমুঠো ভাত দাও তো দেখি। কি, আজকে তো দিদির কাছে খাওয়ার কথা ছিল আপনার, আর এমনিও তো আমি রান্না করিনি, আপনাকে খেতে দেবই বা কি? আজকে আমি আর আপনার ছেলে বাইরে লাঞ্চ করতে যাব। কাকুলি দেবী তার সেজো বৌমার কাছে গেলে সে বলে, এ বাবা, আপনি খাবেন আগে বলবেন তো, আমি তো অল্প করে রান্না করেছি, আমাদের দুজনের মতো। আপনাকে খাবার দিলে কম পড়ে যাবে আমাদের। ছোটর কাছে যান, আমি দেখেছি ও আজকে ভালো ভালো খাবার রান্না করছিল। কাকুলি দেবী নিরুপায় হয়ে তার ছোট বৌমার কাছে খাবার চাইতে যায়। যেই দেখেছে আমি খাসির মাংস রান্না করেছি, অমনি আমার কাছে ছুটে এসেছে। মা, আজকে তো আমি রান্নাই করিনি, কালকের রাতের বাসি খাবার আছে, ওটাই গরম করে রেখেছি। বাসি খাবার খেলে তো আপনার শরীর খারাপ করবে। কাকুলি দেবী তার চার বৌমার আচার ব্যবহার দেখে খুবই দুঃখ পায়। সে সেদিনকেই তার জন্য আলাদা একটা গ্যাস চুলা কিনে নিয়ে আসে। রান্না করার মতো আর কোনো জায়গা না থাকায় সে তার নিজের ঘরেই গ্যাস চুলাটি রেখে দেয় এবং নিজের জন্য একাই রান্না করে খাওয়া শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন কাকুলি দেবী রান্না করতে গিয়ে তার হাত পুড়ে যায়। সে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমার হাত, ওরে বাবা গো, উফ কি জ্বালা করছে। সেই সময় কাকুলি দেবীর ছোট ছেলে বিকাশ তার মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তার মায়ের চিৎকারের আওয়াজ পেয়ে সে সেখানে আসে। মা, কি হয়েছে তোমার বলো? তোমার হাত পুড়ে গেল কিভাবে? তুমি রান্না করছিলে কেন? আর এখানে এসব হাঁড়ি কড়াই গ্যাস ওভেন এসব কেন মা? তুমি আলাদা রান্না করো নাকি? কাকুলি দেবী তার ছোট ছেলেকে সব ঘটনা খুলে বললে বিকাশ খুবই রেগে যায়। সে তার বাকি চার ভাইদেরও এই ব্যাপারে বললে তারা খুব রেগে যায়। বাড়িতে চারটে বউ থাকতে আমার মাকে আলাদা রান্না করে খেতে হচ্ছে কেন? তোমাদের কোন ইচ্ছেটা মা পূরণ করেনি বলো তো? যা চেয়েছো মা তাই দিয়েছে, আর তোমরা দু মুঠো খাবার রান্না করে দিতে পারছো না? আমাকে ক্ষমা করে দাও গো, সব আমার জন্যই হয়েছে। আমি প্রথম আলাদা রান্নাঘরের জন্য ঝামেলা করা শুরু করেছিলাম। আলাদা আলাদা রান্না খাওয়ার চক্করে পড়ে আমরা মায়ের সঙ্গে এমন করেছি। মা, আমাদের ক্ষমা করে দিন মা। হ্যাঁ মা, আমাদের রান্নাঘর চাই না, আমরা আগেই ভালো ছিলাম। আর এসব মন টানাটানি হিংসা ঝগড়া ভালো লাগছে না। আমরা আবার আগের মতো আপনার কথা শুনে চলবো। হ্যাঁ, আর আমরা সবাই একই রান্নাঘরে একই সঙ্গে মিলে রান্না করব। আমাদের আলাদা সংসার দরকার নেই। কাকুলি দেবী তার বৌমাদের পরিবর্তন দেখে খুবই খুশি হয়। এভাবেই তারা আবারও একই সঙ্গে রান্না খাওয়া শুরু করে এবং সবাই মিলেমিশে বসবাস করতে থাকে।